স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে আজও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এছাড়া সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত গুলিস্তান মাজার এলাকায় সড়কের একপাশ বন্ধ করে চলে বিক্ষোভ। কাল আবারও চলবে ব্লকেট কর্মসূচি। এদিকে রাজপথের উত্তাপ গড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বিষয়টি নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিএনপি নেতা ইশরাক একের পর এক পোস্ট দিচ্ছেন ফেসবুকে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা পঞ্চম দিনে নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান। মূল ফটকে তালা ঝুলিয়ে নগর ভবনের সব সেবা বন্ধ করে দিয়ে চলে ব্লকেট কর্মসূচি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতিকৃতি হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা, দাবি করেন পদত্যাগের। সোমবার সকাল থেকেই ব্যানার ফেস্টুন নিয়ে নগর ভবনের সামনের সড়কে জড়ো হন ইশরাক সমর্থকরা। প্রধান ফটক আটকে ট্রাকের উপর সাউন্ড সিস্টেমে গানের আসর বসান তারা। এছাড়া সকাল 10টা থেকে বিকাল 4টার আগ পর্যন্ত গুলিস্তান মাজার এলাকায় সড়কের একপাশ বন্ধ করে চলে বিক্ষোভ। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সরকারের বিলম্বকে উদ্দেশ্যমূলক বলছেন তার সমর্থকরা। ইঞ্জিনিয়ার ইশরাকের যদি শপথ গ্রহণ না করায় তাহলে আমরা এর চেয়ে কঠিন আন্দোলনের নামবো। যতদিন পর্যন্ত আমাদের মেয়রকে বুঝায় না দেবে ক্ষমতা, ততদিন আমরা থাকবো। দাবি মানা না হলে ব্লকেট কর্মসূচির মাধ্যমে পুরো ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। অবিলম্বে যদি শপথ না নেওয়া হয় তাহলে আমরা এই ব্লকেট প্রোগ্রাম আরো বিস্তৃত করবো ইনশাল্লাহ। এই ব্লকেট প্রোগ্রাম সচিবালয় পর্যন্ত ছড়িয়ে যাবে এবং দেশের সারা ঢাকা শহরের মানুষ এতে ভোগান্তি হবে। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, আইনি জটিলতা নিরসন না করে মেয়রের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে, হাইকোর্টে বিচারাধীন আছে, হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিএনপি নেতা ইশরাক হোসেন পাল্টাপাল্টি অবস্থান নিচ্ছেন। এক ফেসবুক পোস্টে ইশরাক বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তি অন্তরে ক্ষমতার লোভ লালন করছেন। আর উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন, আওয়ামী লীগ আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। আজ কালের মধ্যে ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা না করলে চলমান আন্দোলন বৃহত্তর আন্দোলনে রূপ নিতে পারে। সিলেটে এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই না যে আমরা দাসখত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করার জন্য। আমি আহ্বান করছি, অতি অল্প সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে। বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে আপোষ নয়, বরং কেউ আপোষ করতে গেলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থায়ী কমিটির আরেক সদস্য আমি খসরুর অভিযোগ, নির্বাচন না দিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর শীর্ষক আলোচনা সভা। সবাই অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আপনাকে সরকারে বসিয়ে দিয়েছি মানুষের কথা শোনার জন্য, জনগণের কথা শোনার জন্য, গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য, নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য নয়। প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কেন ডিসেম্বরের নির্বাচন নয় তা পরিষ্কার করার দাবি জানান।
আমরা উপস্থাপন করার জন্য তাহলে আপনি নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? এদিকে রাজধানীতে অপর এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু বলেন, নির্বাচন না দিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। কি করতে চাচ্ছে? এটা তো ইটস নট অন, এটাকে দেশটাকে সম্পূর্ণ একটা অনিশ্চয়তার মধ্যে, এবং সিগন্যাল হচ্ছে কি দেশটা একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। সেটা বাজেট বলুন, আপনি ইকোনমিক পলিসি বলুন, কিছু তো কাজ করবে না। আমাদের তো ইকোনমিক পলিসি আছে, অন্য পার্টির। দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিদেশি বিনিয়োগ সহ সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। একটা ফ্লুইড সিচুয়েশনে একটা ইন্টেরিয়ম গভর্নমেন্ট। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। লুটেরাদের কাছ থেকে জব্দ করা অর্থ ও অবরুদ্ধ শেয়ারের ব্যবস্থাপনায় একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তহবিল থেকে ব্যাংক থেকে লুট হওয়া অর্থ আমানতকারীদের ফেরত দেওয়া হবে, আর বাকিটা দরিদ্রদের কল্যাণে ব্যয় হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 5ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে লাখ লাখ কোটি টাকা পাচারের ঘটনা। বিভিন্ন তদন্তে বিগত আমলের প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী, এমপি, ব্যবসায়ীদের বিরুদ্ধে উঠে এসব পাচারের অভিযোগ। বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি সহ কয়েকটি সংস্থা মিলে সমন্বিত তদন্ত চালিয়ে যাচ্ছে। জব্দও করা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সোমবার পাচার করা অর্থ পুনরুদ্ধারের অগ্রগতি বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, লুটেরাদের জব্দ অর্থ ও অবরুদ্ধ শেয়ারের ব্যবস্থাপনায় একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লক্ষ্যটা হচ্ছে একটা ফান্ড প্রতিষ্ঠা করা, যে ফান্ডের টাকা দিয়ে ব্যাংকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো, আর বাকি টাকা যেগুলো নন ব্যাংক রিলেটেড অ্যাক্টিভিটি, সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে। এ সময় লুট হওয়া বিপুল অর্থ জব্দ করার তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অ্যাটাচমেন্ট হচ্ছে স্থাবর সম্পত্তি, সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায়, আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758 কোটি 0.7 কোটি টাকা আর কি। বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। এছাড়া গভর্নর জানান, আদালতের মাধ্যমে নগদের নিয়ন্ত্রণ নিয়ে অপরাধীরা প্রমাণ মুছে ফেলার চেষ্টা চালাতে পারে। মানি ক্রিয়েশনের ক্ষমতা একমাত্র বাংলাদেশ ব্যাংকেরই আছে, তারা করেছে, এবং ইট ইজ অ্যাবসলিউটলি পজিটিভলি ইললিগ্যাল, এবং সেই জন্যই আমরা বলছি তারা প্রতারণা করেছে, তারা জালিয়াতি করেছে। বর্তমান সরকারের সময়েই তহবিল গঠন করে আমানতকারীদের অর্থ ফেরতের প্রতিশ্রুতিও দেন গভর্নর, যাতে আমাদের ব্যাংকিং খাত আবার ঘুরে দাঁড়াতে পারে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর ভাটারা থানা শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কারাগারে। পুলিশের প্রতিবেদনের পর 22 মে শুনানির দিন ঠিক করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সুনির্দিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়েছে চিত্রনায়িকাকে, আর নুসরাত আইনি প্রতিকার পাবেন এমন আশা প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন সংস্কৃতি উপদেষ্টা। ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া অভিনয়ে সাধারণের মন জয় করতে পারলেও আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকায় ব্যাপক সমালোচনার কেন্দ্রেও ছিলেন তিনি। কড়া পুলিশি পাহারায় সোমবার সকালে তাকে নেওয়া হয় সিএমএম আদালতে। শুনানির সময় নুসরাত ফারিয়াকে অনেকটাই বিমূর্ষ দেখা যায়। শুনানির পুরোটা সময় ছিলেন নিশ্চুপ, দু একবার চোখের পানিও মুছলেন। শুনানির পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তার ও মামলার বিষয় নিয়ে কথা বলেন আইনজীবী। এই মামলাগুলোতে আমাদের অনেক আসামি, সব আসামি কিন্তু এখনো আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে তদন্ত করে যাদের বিষয়টাকে তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। পরবর্তীতে আমরা তদন্ত করে দেখলাম যে সেইটার সঙ্গে তার যে অভিযোগটা সম্পৃক্ত, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নুসরাত ফারিয়ার আইনজীবী। আমার মক্কেল উনি দেশেই ছিলেন না, কানাডায় অবস্থান করছিলেন, এবং আমরা সে সুবাদে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশে অবস্থান করেও তথ্য প্রযুক্তির মাধ্যমে আন্দোলন দমনে ভূমিকা রাখা যায়, যা তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে। তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে
যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। এদিকে ঘটনাকে বিব্রত আখ্যা দিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন তিনি বিশ্বাস করেন নুসরাত ফারিয়া আইনি প্রতিকার পাবেন। আর গণমাধ্যমের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সুনির্দিষ্ট কারণেই গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রীকে। না, গতকালে ওনারে গেছে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। মামলাটি হত্যা চেষ্টার, তাও আবার এক নারী অভিনেতার বিরুদ্ধে। এখন তিনি হাজতবাসী, অথচ জামিন অযোগ্য অভিযোগও একজন নারী হিসেবে জামিন পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে তার, এমনটাই মনে করেন উচ্চ আদালতের দুই আইনজীবী। তাদের মতে পাসপোর্ট জমা রেখে নুসরাত ফারিয়াকে জামিন দিতে পারত আদালত। অভিনয়, নাচ আর সঙ্গীত শৈলীর কারণে দুই বাংলায় জনপ্রিয় নুসরাত ফারিয়া। তবে সেই জনপ্রিয়তা এখন অনেকটাই চাপা পড়েছে হত্যা চেষ্টা মামলার অভিযোগের কাছে। জামিন না হওয়ায় এখন তার বাস হাজতখানা। এমন বাস্তবতায় আলোচনায় উঠে আসে ফৌজদারি কার্যবিধির 497 ধারার এক অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে জামিন অযোগ্য অপরাধেও একজন নারীকে জামিন দিতে পারে আদালত। মামলাটা যত বড়ই হোক, উনি যদি মনে করেন যে তার প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা নেই, তাহলে উনি জামিন দিতেই পারে। এছাড়াও আমাদের 497-এ নারী, শিশু, বৃদ্ধ যারা, তাদের জন্য কিন্তু একটা স্পেশাল প্রভিশন আছে। আমি মনে করি নুসরাত ফারিয়ার বেল না দিয়ে যদি কারাগারে পাঠিয়ে থাকে, যদি বেইলের অ্যাপ্লিকেশন যদি আলোচনা না হয়, এটি আইনের ব্যত্যয়। শুধুমাত্র পাসপোর্ট জমা দিয়েও ফারিয়াকে জামিন দেওয়া যেত বলেও মত আইনজীবীদের। নুসরাত ফারিয়া কিন্তু খুব পপুলার, ওয়েল নোন, আমি ইনফ্লুয়েন্সারও বলি, সুতরাং তার ক্ষেত্রে পাসপোর্টটা রেখে বেল দিতে তো কোনো অসুবিধা ছিল না। এখন তার স্পেসিফিক কেসে তার বিরুদ্ধে আগে থেকেই মামলা আছে, এতদিন ধরে অ্যারেস্ট করা হয়নি, তাহলে কি এগুলো প্রি প্ল্যান্ড যে আপনারা কখন অ্যারেস্ট করবেন, কখন করবেন না, আইন কি নিজের গতিতে তাহলে চলছে না? সেই বিষয়টাও তখন প্রশ্নবিদ্ধ করে। আগামীতে আদালত এই বিষয়গুলো বিবেচনা করবে এমন প্রত্যাশাও জানান তারা। আদালত চাইলে কনসিডার করে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক পক্ষ সংবাদ সম্মেলন করতে গেলে হামলা করে আরেক পক্ষ। এ সময় বাইরার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম সহ বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর চালানো হয় ডিআরইউতেও। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার একাংশ। সংবাদ সম্মেলন শুরুর আগেই আরেক পক্ষ এসে শুরু করে হট্টগোল। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি, মারামারি হয়, ভাঙচুর করা হয় ডিআরইউতে। এ সময় আহত হয় বেশ কয়েকজন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বেলা ৩টা আবারও গণমাধ্যমের সামনে আসেন হামলায় গুরুতর আহত সংগঠনের নেতা ফখরুল ইসলাম। এ সময় তিনি দাবি করেন মালয়েশিয়া শ্রমবাজার ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠছে একটি চক্র। যে সিন্ডিকেট যারা করছে তারা সাবেক সরকারের মন্ত্রী এমপিরা তারা আড়ালে আছে এবং তারা নামে বেনামে করছে, এবং যারা দোষর আছে সিন্ডিকেটের এবং যারা সিন্ডিকেটের মূল হোতা যারা আছে তারাও বিভিন্নভাবে সরকারকে ভুল বুঝিয়ে এটা ভিন্ন খাতে নেওয়ার একটা অপচেষ্টা তারা করছে। নূর আলী, স্বপন, আমিন নূর সহ সিন্ডিকেটদের আমার সরকারের কাছে আকুল আবেদন, এই সিন্ডিকেটদেরকে আইনের আয়তায় আনা হোক। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে আসেন বাইরার অপর অংশ। এ সময় তাদের বিরুদ্ধে সিন্ডিকেট করার অভিযোগ নাকচ করে দেন তারা। সিন্ডিকেটের সাথে আমরা ছিলাম না, আমরা এখনো সিন্ডিকেট চাই না। আমরা চাই মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার যে নিয়মে বাংলাদেশ থেকে লোক নিতে চায়, আমরা সেভাবে রাজি আছি। বন্ধ শ্রমবাজার চালু করতে 14 মে মালয়েশিয়া উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। বৃহস্পতিবার দুই দেশের যৌথ কারিগরি কমিটির ফিরতি বৈঠক হবে ঢাকায়। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, ছুটিতে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী সহ প্রায় অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুদক। আওয়ামী লীগ সরকারের সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে এই অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয় দুদকের মামলায়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলের অভিযোগ এসালম গ্রুপের বিরুদ্ধে। নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে ভঙ্গুর দশায় পরিণত করে দেশের আর্থিক খাতকে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU থেকে পাওয়া দুদকের তথ্য বলছে অন্তত 4 ব্যাংক থেকে 1,78,000 কোটি সরিয়েছে এসালম গ্রুপ। পট পরিবর্তনের পর অনুসন্ধানের নামে দুদক
সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াশেক মোহাম্মদ আলী, ডিএমডি জহিরুল হক, এমডি সৈয়দ হাবিব হাসনাত, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ 43 জনকে আসামি করে আলাদা দুটি মামলা করেছে দুদক। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সাথে পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসদাচরণ ও বিশেষ ভঙ্গ করে জালিয়াতির মাধ্যমে 548 কোটি টাকা বিভিন্ন নাম সর্বস্ব হিসেবে সমন্বয়ের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগে এস আলম সহ 37 জনের বিরুদ্ধে দুদকে একটি মামলার অনুমোদন হয়েছে। এদিকে ভ্যাট অনলাইন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা কাস্টমস কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানের বিরুদ্ধেও শুরু হয়েছে অনুসন্ধান। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রতিদিনের মতো মেয়েকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা জাহেদুল ইসলাম শান্ত। পথে বেপরোয়া বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ যায় জাহেদুলের। বিচ্ছিন্ন হয়ে যায় শিশু তুরাইফার 2 পা। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তঃসত্ত্বা স্ত্রীও। জাহেদুল ইসলাম শান্ত আদরের মেয়ে 5 বছরের তুরাইফাকে নিয়ে যাচ্ছিলেন স্কুলে। সঙ্গে ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী জেসমিন আক্তারি। কিন্তু তারা কেউ স্কুলে পৌঁছাতে পারেননি। ঢাকাগামী বাসের চাকায় পিষ্ট হয়ে বাবা এবং শিশু কন্যার একটি করে পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা 2টি পা কুড়িয়ে তাদের সঙ্গে ভ্যানে তুলে দেন। ভেঙে যায় গর্ভবতী স্ত্রীর একটি হাত। গুরুতর আহত বাবা মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবা শান্ত ইসলাম। একটি পা বিচ্ছিন্ন হওয়া শিশু তুরাইফার অবস্থা আশঙ্কাজনক। তাকে রাখা হয়েছে আইসিইউতে। হাত ভেঙে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন শিশুটির মাও। সোমবার সকাল 9:15টায় রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়ায় পৌঁছালে ঢাকাগামী সুপারসনি নামের একটি বাস তাদের চাপা দেয়। দুর্ঘটনার পর পালিয়ে যায় বাসের চালক ও সহকারী। ডিবিসি নিউজ ডেস্ক। চারপাশে ইট ভাটা, অপরিকল্পিত শিল্প এলাকা, ভাঙাচোরা রাস্তা আর বর্জ্য ভরা জীবন। চারদিকে তাকালে কেবল এমন দৃশ্যই। ধান, পাট আর সবজির একসময়ের সম্ভাবনাময় ধামরাই যেন দিন দিন রূপ নিচ্ছে দুর্ভোগের উপত্যকায়। ধামরাই যেন হারিয়ে ফেলছে নিজস্ব বৈশিষ্ট্য। ঢাকার অদূরে ধামরাইয়ের আকাশ পরিষ্কার দেখতে পাওয়া ধামরাইবাসীর জন্য সৌভাগ্য। মাত্র 306 বর্গ কিলোমিটার ধামরাইয়ে স্থাপিত হয়েছে 216টি ইটভাটা, যার বেশিরভাগের নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। নেই সঠিক চিমনি ব্যবস্থা এবং দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি। দিনের পর দিন আকাশে উঠছে ধোঁয়া আর বাতাসে মিশছে বিষ। একসময়ের উর্বর এই জমি ধীরে ধীরে হয়ে যাচ্ছে ফসল শূন্য, কারণ ধামরাই এখন কৃষি নয়, রাজত্ব করছে ইট ভাটা। একের পর এক ভাটা গড়ে উঠেছে মাটি তুলে নিচ্ছে ফসলি জমি থেকে, আর তার ভয়াবহ প্রভাব পড়ছে কৃষি, পরিবেশ ও মানুষের জীবনে। ইটভাটার কালো ধোয়ার কারণে জমির ধান পুড়ে গেছে। এছাড়া আমাদের কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। এই কৃষি জমির মাটি যে হারে কমছে, এটা পুরো আমাদের ধামরাইয়ের জন্য হুমকি স্বরূপ। ইটভাটার সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে অপরিকল্পিত শিল্পাঞ্চল। নেই কোনো পয় নিষ্কাশন ব্যবস্থা, নেই বর্জ্য শোধনাগার। ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় সড়ক, বাড়ছে যানজট আর স্বাস্থ্য ঝুঁকি। পরিবেশের ব্যাপক অবনতি। আমাদের ধামরাইতে বেশ অনেক ইন্ডাস্ট্রি রয়েছে, কিন্তু এদের হচ্ছে বজ্র ব্যবস্থাপনা ভালো ব্যবস্থা নেই। তবে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ধামরাইবাসীর স্বাস্থ্য যেন কাঁধে অবহেলার যন্ত্রণায়। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে রয়েছে একটি মাত্র অ্যাম্বুলেন্স। চরম দুর্ভোগে স্বাস্থ্যসেবা। কিন্তু দ্রুত সময়ের মধ্যে যে চিকিৎসা দেওয়ার কথা ছিল, ট্রমা সেন্টারটি প্রায় 17টি বছর ধরে এটা পড়ে আছে, কিন্তু এটা শুরুতেই মৃত্যু হয়ে গেছে। উপজেলার আরেক বড় সমস্যা বর্জ্য ব্যবস্থাপনার অভাব। পরিকল্পিত নগরায়ণ না থাকায় ঢাকা আরিচা মহাসড়কেই ফেলা হচ্ছে ময়লা। সৃষ্টি হচ্ছে মশা মাছি, দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। এক ক্যাটাগরির একটা পৌরসভাতে যে পরিমাণ ময়লা ব্যবস্থা থাকা উচিত, আমাদের বাসার থেকে আপনার ময়লা সংগ্রহ করতে এমন একদিনের জায়গায় 3 দিনও লেগে যাচ্ছে। উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, সমস্যা উত্তরণে আমলে নেওয়া হয়েছে সবকিছু। অবৈধ ইট ভাটাগুলো আমরা
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সবগুলো ইটভাটাই আমরা ভেঙে দিয়েছি। তো আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি যে এটা নীতি নির্ধারণী পর্যায়ে ব্লককে যদি আমরা লুক্রেটিভ করতে পারি তাহলে এটার একটা ভালো সাস্টেনেবল সমাধান আসবে। তবে এই আশ্বাসে আশ্বস্ত নন স্থানীয়রা। রাজধানীর অতি সন্নিকটে হওয়ার পরেও কেবল প্রশাসনিক অবহেলায় উন্নত জীবন থেকে পিছিয়ে পড়ছে প্রায় 5 লাখ মানুষ। এইসব অবৈধ এবং অপরিকল্পিত ইটভাটার কারণে যেমনটা ধ্বংস হচ্ছে কৃষিজমি, তেমনই হুমকির মুখে ফেলছে দেশের খাদ্য নিরাপত্তাকেও। তাই তো এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এই কৃষিভূমি হয়ে থাকবে শুধুই স্মৃতি হয়ে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ধামরাই, ঢাকা। সবুজ, নির্মল ও শিশু বান্ধব নগর গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি সমঝোতা স্মারক সই করেছে। ইউসিবির প্রধান কার্যালয়ে স্মারকে সই করেন চট্টগ্রামের সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাহমুদুর রশিদ। এই চুক্তির আওতায় আগ্রাবাদের কর্ণফুলী শিশু পার্ক সংলগ্ন পরিত্যক্ত একটি খেলার মাঠকে আধুনিক সুবিধা সংবলিত, নিরাপদ ও আকর্ষণীয় শিশু কিশোরদের বিনোদন কেন্দ্রে রূপ দেয়া হবে। সুবিধা বঞ্চিত 300 যুবকের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে লিফট প্রকল্পের আওতায় ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান। এডুকো বাংলাদেশ ও চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে ইএসডিও এর বাস্তবায়নে রাজধানীর একটি রেস্টুরেন্টে ছিল আয়োজন। নাভানা সিএনজি, প্রাণ আরএফএল, বাঁধন গ্রুপ, সিকাল্প রিসোর্ট, ভাবাল রিসোর্ট ও আজিজ এয়ার সার্ভিসেস সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই চুক্তিতে যুক্ত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এডুকোর চাইল্ড লেবার এলিমিনেশন ম্যানেজার আফজাল কবির খান। বক্তব্য দেন ইএসডিওর প্রকল্প সমন্বয়কারী ফারুক হোসেন ও টিভিইটির প্রধান শাহরিয়ার মাহমুদ। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ করে অধ্যাদেশ দেয় বিরাজমান পরিস্থিতি নিরসনের দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন। দুপুরে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান, অংশীজনের সাথে আলোচনা না করে অধ্যাদেশ জারির ফলে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সকল শুল্ক ও বন্দরে কার্যক্রম বন্ধ রয়েছে। অচল হয়ে পড়েছে আমদানি রপ্তানি। দ্রুত এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সংগঠনটির নেতারা। ভারত ও পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় বসবাস মানে এক অনিশ্চিত জীবন, যেখানে সবসময় লেগে থাকে সংঘাত, সংঘর্ষ। প্রকাশ্য সংঘাতের মাঝে টিকে থাকতে হয় বাসিন্দাদের। কাশ্মীরের পেহেলগাম হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্ক এখন খাদের কিনারায়। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হামলার পর দুই বৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্ক ভয়াবহ যুদ্ধের প্রান্তে এসে দাঁড়ায়। হামলা পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এখন চলছে যুদ্ধবিরতি। এই পরিস্থিতিতে সীমান্তের নিয়ন্ত্রণ রেখার দুপাশের বাসিন্দাদের দিন পার করতে হচ্ছে চরম আতঙ্কে। দুপাশের গোলাবর্ষণে সেখানকার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর জীবন পড়েছে অনিশ্চয়তায়। ভারত অংশে অন্তত 16 জন এবং পাকিস্তানে 40 জনের প্রাণহানি ঘটেছে। এদিকে কানাডায় বসবাসরত পাকিস্তানি লেখক আনাম জাকারিয়া বিবিসিকে জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখায় বসবাসরত পরিবারগুলোকে ভারত ও পাকিস্তানের খেয়াল খুশি এবং দুদেশের মধ্যকার উত্তেজনার শিকার হতে হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে ৩৩২৩ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে ৪৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত প্রায় ২৪০০ কিলোমিটার বিস্তৃত। প্রথম ভারত পাকিস্তান যুদ্ধের পর ১৯৪৯ সালে যুদ্ধবিরতি রেখা হিসেবে নিয়ন্ত্রণ রেখা শুরু হয়। কাশ্মীরের মধ্য দিয়ে উভয় দেশের নিয়ন্ত্রণ রেখা বিশ্বের সবচেয়ে সামরিক সীমানাগুলোর একটি। সংঘাত লেগেই থাকে এখানে। ২০২১ সালের যুদ্ধবিরতির চুক্তির পর দুই প্রতিবেশীর মধ্যে নিয়ন্ত্রণ রেখায় যে ক্ষীণ শান্তি বজায় ছিল, সাম্প্রতিক সংঘর্ষের পর তা মুহূর্তেই ভেঙে যায়। তবে ভারত পাকিস্তান সীমান্তে সহিংসতার নতুন কোনো ঘটনা নয়। ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তির আগে ২০০১ সালে ৪১৩৪ বার এবং ২০০২ সালে ৫৭৬৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল ভারত। পাকিস্তান কো আগর বাঁচনা হ্যায়। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।